এইচ, তারপর হচ্ছে তোমাদের FM। এটা হচ্ছে তোমাদের মধ্যকের সূত্র, এটা হচ্ছে তোমাদের প্রচুরকের সূত্র। এবং প্রচুরকের সূত্র হচ্ছে প্রত্যেকটা মান তোমাদের বের করতে হবে। এইচ, এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের যে সূত্র, এই বরাবর আমরা আরেকটা দাগ নিয়ে নিব। এখানে আমরা প্রথম অবস্থায় এখানে চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার জন্য আমরা এখানে প্রথম অবস্থায় দাগটা দিয়ে নিলাম, সংখ্যা, আর নিচেরটা হচ্ছে মধ্যবিন্দু। কিভাবে আয়তটা আমি অঙ্কন করলাম সেটা তোমরা এখানে দেখতে পেলে। তো শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান অধ্যায় রয়েছে, পরিসংখ্যান থেকে কিন্তু আমাদের মধ্যক নির্ণয় করতে হয়। তো এই যে উদ্দীপক দেখতে পাচ্ছ, এই ধরনের উদ্দীপক তোমাদের প্রশ্নপত্র থাকবে। এখন উদ্দীপক থেকে যদি তোমাদেরকে বলা হয় যে মধ্যক নির্ণয় করো, তাহলে এই ভিডিওটি দেখলে তোমরা খুব সহজে মধ্যক নির্ণয় করার গণিত আমি তোমাদের হাতে কলমে খাতার মাধ্যমে তোমাদের যেভাবে দেখাবো, এভাবে যদি তোমরা দেখে শুনে যদি কয়েকটা প্র্যাকটিস করতে পারো, তাহলে মধ্যক কখনো তোমরা ভুলবা না। মধ্যক করার যে নিয়ম, যে সূত্র রয়েছে, টোটালি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। অর্থাৎ মধ্যক সঠিক নিয়মে কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখো, মধ্যক নির্ণয় করার জন্য কিন্তু তোমাদের তিনটা ছক প্রয়োজন, এভাবে কিন্তু তোমাদের আঁকতে হবে। একটা হচ্ছে সময় শ্রেণী ব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি এগুলো লিখে দিচ্ছি, তারপর তোমাদের এই উদ্দীপক থেকে কিভাবে বের করতে হয় টোটাল বিষয়গুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সময় শ্রেণী ব্যাপ্তি আমি এখানে লিখে নেব। সময় শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী আমি শ্রেণী ব্যাপ্তি, একই সঙ্গে এখানে লিখব গণসংখ্যা, গণসংখ্যা। এরপর এখানে লিখব ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মধ্যক নির্ণয় করতেছি। এরপর পরিসংখ্যানের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের লিখতে হবে সময় শ্রেণী ব্যাপ্তি, এই যে সময় শ্রেণী ব্যাপ্তি, এরপর গণসংখ্যা, এরপর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, এখন সময় শ্রেণী ব্যাপ্তি কি, এই যে সময় শ্রেণী ব্যাপ্তি এখানে দেওয়া রয়েছে, এগুলো আমরা এখন তুলে নেব। দেখো, 30 থেকে 35, 30 থেকে 35, 36 থেকে 41, 36 থেকে 41, 42 থেকে 47, 42 থেকে 47, এবং 48 থেকে 53, 48 থেকে 53, এবং 54 থেকে 59, 54 থেকে 59, এবং হচ্ছে 60 থেকে 65, 60 থেকে 65। আমরা কিন্তু এখানে শ্রেণী ব্যাপ্তিটা, সময় শ্রেণী ব্যাপ্তিটা কিন্তু আমরা এখানে তুলে নিলাম। এরপরে যে গণসংখ্যা, গণসংখ্যাটা আমরা এখানে তুলে নেব। প্রথমে দেব 3, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 18, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 6। তাহলে আমরা এখানে উদ্দীপক থেকে কি কি তুললাম, সময় শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, এটা কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। এখন এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটা এখন তোমাদের বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয়, দেখো, প্রথমে 3 রয়েছে বা 3 রয়েছে, 3টা আমরা এখানে সুন্দরভাবে লিখে দিলাম। এরপর এই 3 এর সঙ্গে এই 10 যোগ হবে, তাহলে 3 আর 10 কত হচ্ছে 13। তো আমি এখানে 13 দিয়ে দিলাম। এই 13 সঙ্গে কিন্তু 18 যোগ করতে হবে, 13 আর 18 যোগ করলে হচ্ছে 31, তাহলে আমি এখানে 31 দিয়ে দেব। 31 এর সঙ্গে 25 কিন্তু যোগ করতে হবে, তাহলে হচ্ছে কত, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে হচ্ছে 56। 56 আর 8 কিন্তু তোমাদের যোগ করতে হবে, তাহলে হচ্ছে 64। দেখো, 64, এই 64 সঙ্গে 6 তোমাদের যোগ করতে হবে, তাহলে হচ্ছে 70। আমি এখানে 70 লিখে দিলাম। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় আমি আবার বলে দেই। প্রথমে যে গণসংখ্যা থাকবে 3, 3টাকে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। 3 এর পর এই 3 এর সঙ্গে কিন্তু এই 10 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 13। 13 এর সঙ্গে কিন্তু 18 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 31। 31 এর সঙ্গে 25 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 56। 56 এর সঙ্গে 8 যোগ করলে 64, 64 সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 70। এখন বিষয়টা হচ্ছে গণসংখ্যা যদি আমরা বের করতে চাই, গণসংখ্যা কিন্তু n এর মাধ্যমে বের করতে হয়। সবসময় মাথায় রাখতে হবে গণসংখ্যা সবসময় n দিয়ে বের করতে হয়। তাহলে আমরা পাচ্ছি এই গণসংখ্যাটা টোটাল তোমাদের এখন যোগ করতে হবে।
এই গণসংখ্যাটা টোটাল তোমাদের এখন যোগ করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবা। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে। দেখো, এই যে প্রথমে রয়েছে 3 যোগ, এরপর হচ্ছে 10 যোগ, এরপর হচ্ছে 18 যোগ, সরি 10-এর পর 18 রয়েছে, আমি এখানে 18 দিয়ে দিলাম, প্লাস এরপর হচ্ছে 25 প্লাস 8 প্লাস 6, তাহলে হচ্ছে 70। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 70 গণসংখ্যার যোগ করলে 70 বের হচ্ছে, 70 আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ টোটাল আমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট। এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের এখন করতে হবে কি, মধ্যক নির্ণয় যে সূত্রটা রয়েছে এই সূত্রটা তোমাদের এখন মাথায় রাখতে হবে। সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যক নির্ণয় করার সূত্রটা আমি তোমাদের এক নজরে এখানে লিখে দেই। দেখো, আমি এখানে লিখে দিই মধ্যকের সূত্রটা। মধ্যক মাথায় রাখতে হবে, দেখো এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ, তারপর হচ্ছে তোমাদের এফ এম। এটা হচ্ছে তোমাদের মধ্যকের সূত্র। এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে সূত্র অনুযায়ী আমাদের প্রত্যেকটা মান কিন্তু এখন বের করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী প্রত্যেকটা মান বের করতে হবে। অর্থাৎ এল এর মান বের করতে হবে, এন ডিভাইডেড বাই 2 এর মান বের করতে হবে, এফ সি এর মান বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে, এফ এম এর মান বের করতে হবে। দেখো, এখন আমি এগুলো বের করে নিচ্ছি। দেখো, প্রথম অবস্থা আমি এই সাইডে একটু টান দিয়ে নেব, সুন্দরভাবে এবার টান দিয়ে নেব। নেওয়ার পর আমি প্রত্যেকটা সূত্র অনুযায়ী লিখবো এল, এরপর লিখবো হলো এন ডিভাইডেড বাই 2, এরপর লিখবো এফ সি, এরপর লিখবো এইচ, এরপর লিখবো এফ এম। এই যে এফ এম লিখলাম। এখন প্রত্যেকটা মান আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। এই প্রত্যেকটা মান বের করার পূর্বে প্রথম তোমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে গণসংখ্যা। এই প্রত্যেকটা মান বের করার পূর্বে প্রথম তোমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে তোমাদের n ডিভাইডেড বাই 2, এর মানটা কিন্তু তোমাদের প্রথম বের করতে হবে। তাছাড়া কিন্তু এই সূত্রের কোনো মান তোমরা বের করতে পারবে না। প্রথম তোমাদের মান বের করতে হবে n ডিভাইডেড বাই 2, এর মানটা বের করতে হবে। এর মানটা কিভাবে বের করতে হয় আমি উপরে এখানে ছোট্টভাবে তোমাদের বের করে দিচ্ছি। এটা কিন্তু তোমার পরীক্ষা তো বের করতে হবে। আমি এখানে জাস্ট একটু তোমাদের বের করে দিয়ে দেখাই। এই যে 70টা আমি এখানে দিয়ে দিলাম। এরপর যেহেতু এই যে 2 রয়েছে, ডিভাইডেড বাই 2 দিলাম। তাহলে 70কে যদি আমি ভাঙি তাহলে আমার কত আসতেছে, 70কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমি সম্পূর্ণ তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে 70কে আমি সরি 70 ভাগ 2, তাহলে হচ্ছে যে 35 বের হচ্ছে। এই 35টা হচ্ছে 35, 35টা হচ্ছে তোমাদের n ডিভাইডেড বাই 2 মান। অর্থাৎ আমি এখানে 35 দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা প্রত্যেকটার মান বের করতে পারবো। এই সূত্র অনুযায়ী প্রত্যেকটার মান আমরা এখন বের করব। দেখো, প্রত্যেকটার মান বের করার জন্য প্রথমে তোমাদের যেটা বের করতে হবে, আমরা সেটা কিন্তু অলরেডি 35টা বের করছি। এখন প্রথমে আমরা বের করবো এল এর মান। এল এর মান কিভাবে বের করতে হবে, দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রমযোজিত যে গণসংখ্যা রয়েছে, এই ক্রমযোজিত গণসংখ্যার এই যে 35 তোমরা যে সংখ্যাটা আমরা n ডিভাইডেড বাই 2 দিয়ে পেলাম, এই 35টা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে রয়েছে? এখানে 3 এর ঘরে তো 35 নেই, 13 ঘরে কিন্তু 35 নেই, 31 ঘরে কিন্তু 35 নেই, কিন্তু 56 ঘরে কিন্তু তোমাদের 35 রয়েছে। এই 35 সংখ্যাটা কিন্তু 31 ঘরে কিন্তু 35 নেই, কিন্তু 56 ঘরের সংখ্যা কিন্তু 35 রয়েছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 56 ঘরে এটা হচ্ছে কিন্তু মধ্যক, তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু মধ্যক। এর বরাবর তোমাদের আসতে হবে এই যে প্রথম যে সংখ্যাটা রয়েছে 48, 48টাই হচ্ছে তোমাদের এল এর মান। আমি এখানে 48 লিখে দিলাম। আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই। দেখো, এই যে 35 সংখ্যাটা আমরা এই 70কে আমরা 2 দিয়ে ভাগ করে 35 পেলাম। এটা কিন্তু নিয়ম, সব সময় কিন্তু মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে এই গণ সংখ্যাকে তোমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এই যে 70কে 2 দিয়ে ভাগ করে 35 পেলাম, এই 35 আমরা লিখলাম। এখন এই 35 সংখ্যাটা ক্রমযোজিত গণ সংখ্যা কোন ঘরে রয়েছে? 56 ঘরে কিন্তু আমাদের 35 রয়েছে। সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা হচ্ছে তোমাদের এল এর মানটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। n ডিভাইডেড বাই 2 এর মান কিন্তু আমরা 35 অলরেডি বের করছি। এখন এফসি এর মানটা বের করতে হবে। এফসি এর মান হচ্ছে, দেখো এটা যেহেতু আমাদের মধ্যক, মধ্যকের উপরে যে সংখ্যা এটা হচ্ছে এফসি। এখানে দেখো 56 ঘরটা কিন্তু মধ্যক, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 56 ঘরটা হচ্ছে মধ্যক। 56 ক্রমযোজিতর উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এফসির মান। এটা হচ্ছে এফসির মান, আমি এখানে লিখে দিলাম।
31। দেখো 56 উপরের সঙ্গে কিন্তু সরাসরি 31 এফ সির মান হচ্ছে। এইচ এর মান হচ্ছে তোমাদের প্রত্যেকটার সঙ্গে কত করে বৃদ্ধি পেয়েছে দেখো, এখানে দেখো 30 হয়েছে, 30 থেকে 35 গণনা 30, 31, 32, 33, 34, 35, তাহলে 6 করে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে 6 দিয়ে দিলাম। এখন এফ এর মান হচ্ছে তোমাদের, দেখো এফ এর মান হচ্ছে এই যে গণসংখ্যার মধ্যক, যেটা গণসংখ্যা মধ্যকের ঘরে গণসংখ্যা যেটা, এটাই হচ্ছে তোমাদের এফ এর মান। এটা হচ্ছে এফ এর মান, আমি এখানে দিয়ে দিলাম। দেখো 25, আমাদের কিন্তু প্রত্যেকটা মান বের করে নিলাম। আমি যদি তোমাদের আবারও বলি, দেখো আবারও আমি তোমাদের বুঝিয়ে দেই, সেক্ষেত্রে তোমাদের বুঝতে আরো সহজ হবে। দেখো আমাদের যে গণসংখ্যাটা বের হয়েছে, এই গণসংখ্যাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে আমরা 35 পেলাম। 35টা আমরা কিন্তু এখানে লিখলাম। এখন যেহেতু আমাদের সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইড বাই এফ এম। এখন আমাদের প্রত্যেকটা মান আমরা লিখলাম। এল এর মান আমরা কিভাবে বের করলাম, 35 আছে 56 ঘরে, এটা প্রথম সংখ্যাটা, সময় শ্রেণীর প্রথম সংখ্যা হচ্ছে এল এর মান 35, আমরা অলরেডি 17কে ভাগ 2 দিয়ে ভাগ করে পেলাম। এফসির মান হচ্ছে গণসংখ্যার ক্রমযোজিত উপরে যে সংখ্যাটা থাকবে, এটা হচ্ছে তোমাদের এফসির মান। আর এইচ এর মান হচ্ছে, এই যে এইচ এর মান হচ্ছে প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তি কত করে বৃদ্ধি পেয়েছে, যেহেতু 6 করে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে 6। এবং এফ এম এর মান হচ্ছে তোমাদের গণসংখ্যার মধ্যক যেটা, সেটাই হচ্ছে তোমাদের এফ এম এর মান। এখন সূত্র অনুযায়ী আমরা এখন লিখবো। দেখো সূত্র অনুযায়ী যদি আমরা এখন লিখি, এখানে এল এর মান হচ্ছে 48, আমি এখানে লিখলাম 48 প্লাস, এখন তোমাদের এখানে আমাদের n ডিভাইডেড বাই 2 মান হচ্ছে 35, আমি এখানে 3 5 35 দিয়ে দিলাম, মাইনাস এফসির মান হচ্ছে কত, দেখো এফসির মান 31, আমি এখানে 31 দিয়ে দিলাম। এরপর গুণন এইচ এর মান হচ্ছে 6, আমি উপরে 6 দিলাম। এরপর নিচে হচ্ছে কত, এফ এর মান হচ্ছে 25, তো আমি এখানে 25 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, দেখো এই যে 48 প্লাস 35 থেকে 31 বাদ দিলে কত থাকে 4, আমি 4 দিয়ে দিলাম। এরপর উপর হচ্ছে 6, এখানে গুণন উপরে 6 নিচে হচ্ছে 25। এখন তোমাদের কি করতে হবে, দেখো আমি প্রথমে এখানে 48 দিয়ে দিলাম, এরপর প্লাস দিলাম। 4 আর 6 তোমাদের এখন গুণ করতে হবে, তো আমি এখন 4 আর 6 গুণ করতেছি। দেখো 4 গুণন এই যে 6 গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 24, তাহলে হচ্ছে উপরে দিলাম 24 এবং নিচে দিলাম 25, তাহলে 48 প্লাস এখন 24, এই যে 24 আছে আমি দেখাই, 24 ভাগ এই যে নিচে 25 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 0.96, এটা কিন্তু বের হচ্ছে। এখন আমরা এই দুটোর সঙ্গে এখন যদি যোগ করি তাহলে হচ্ছে কত, দেখো এই দুটোর সঙ্গে এখন যদি যোগ করি, ক্যান্সেল করে দিলাম, 48 প্লাস 0.96, সরি 96, এগুলো হচ্ছে 48 পয়েন্ট। এখন দেখো সমান সমান, আমি যদি 48, তাহলে হচ্ছে 48.96, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এখানে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমি এখানে মধ্যকটা নির্ণয় করলাম। আমি প্রথমে সূত্র ফেলাইছি, সূত্র ফেলে সূত্রের প্রত্যেকটা মান কিন্তু আমি বের করে নিছি, প্রত্যেকটা মান বের করে কিন্তু আমি এখানে মধ্যকটা নির্ণয় করলাম। তো এভাবে কিন্তু তোমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। এখন ইতিমধ্যে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, প্রসারক কিভাবে নির্ণয় করতে হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এবং পরিসংখ্যান থেকে অবিজ রেখা থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমাদের পরিসংখ্যান A to Z ডিটেলসে তোমাদের কিন্তু ভিডিও দেবো, পর্যায়ক্রমে পর্ব আকারে তোমাদের ভিডিও দেওয়া হবে। তো এই ভিডিওর মাধ্যমে প্রসারক তোমরা কিভাবে নির্ণয় করবে, হাতে কলমে খাতার সাহায্যে খুব সহজে তোমাদের দেখিয়ে দিব, যাতে করে এই একটা ভিডিও দেখলে তোমাদের প্রসারক নির্ণয় করতে কোনো প্রকারের ভুল হবে না, খুব সহজভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। জাস্ট তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদের বলি, দেখো এটা হচ্ছে উদ্দীপক, উদ্দীপক থেকে কিন্তু আমাদের এখন প্রসারক নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে, দেখো যেহেতু সময় এবং গণসংখ্যা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখে নেব সময় এবং এখানে লিখে নেব গণসংখ্যা, বাস। আমরা এখন উদ্দীপক অনুযায়ী এগুলো লিখে নেব। দেখো 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, এখন 48 থেকে 53, 48 থেকে 53 এবং 54 থেকে 59,
54 থেকে 59। একটা লাইন শর্ট আছে, তারপর আমি এখানে তুলে নিই, লাইনটা আমি এখানে তুলে নিই একটু। এরপর আছে 60 থেকে 65, 60 থেকে 65 তুলে নিলাম। এখন গণের সঙ্গে দেখো 3 রয়েছে, 10 রয়েছে, 18 রয়েছে, 25 রয়েছে, 8 রয়েছে এবং 6 রয়েছে। এ হচ্ছে আমাদের, আমরা কিন্তু উদ্দীপক অনুযায়ী সবকিছু সময় এবং আমরা এখানে গণের সঙ্গে তুলে নিলাম। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। এখন প্রচুরক নির্ণয় করা কিন্তু সূত্র রয়েছে। সূত্রটা আমি প্রথম অবস্থায় তোমাদের দেখাই, বারবার আমি তোমাদের বলি সূত্রটা দেখো, সূত্র দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই। প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে তোমাদের প্রচুরকের সূত্র। তোমার মাথায় রাখো, এল প্লাস F1 প্লাস F2 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে তোমাদের প্রচুরকের সূত্র। এবং প্রচুরকের সূত্র হচ্ছে প্রত্যেকটা মান তোমাদের বের করতে হবে। তো প্রত্যেকটা মান বের করার জন্য এই যে আগের যে নিয়ম, সেটা হচ্ছে যে তোমাদের একটা টান দিতে হবে। আমি এখানে টান দিয়ে নিলাম, দেওয়ার পর এই সাইডে আমি এখন লিখে নেব এল F1 F2 এইচ। এখন আমি প্রত্যেকটার মান কিন্তু আমি কি করব, এখন এখান থেকে বের করব। প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে এখানে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে আছে, গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে আছে, সর্বাধিক বার বেশি কোনটাতে আছে, গণসংখ্যার সর্বাধিক বেশি কোনটাতে আছে। দেখো 3 থেকে 10 বেশি আছে, 3 থেকে 10 বেশি আছে, 10 থেকে 18 বেশি আছে, 18 থেকে 25 বেশি আছে, 25 থেকে কিন্তু 8 কম, 6 কম, তাহলে 25 ঘরে কিন্তু সর্বাধিকবার বেশি আছে। তাহলে এল এর মান বের করার জন্য এটা হচ্ছে তোমাদের এল এর মান, যেটা আমরা ইতিমধ্যে মধ্যকের মধ্যে দেখিয়েছি। 48 হচ্ছে তোমাদের, এটা হচ্ছে এল এর মান। তাহলে আমি এখানে 48 দিয়ে দিলাম। এখন F1 এর মানটা তোমাদের বের করতে হবে। F1 এর মানটা কিভাবে বের করতে হবে দেখো, F1 এর মান বের করতে হবে, এই যে তোমাদের এই 25টা হচ্ছে আমাদের এখন বর্তমানে সর্বাধিকবার বেশি রয়েছে, অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 25। এখন এই 25 থেকে 18 মাইনাস করতে হবে। আমি এখানে তোমাদের দেখাই, এই যেহেতু 25 আমাদের সর্বাধিকবার বেশি রয়েছে, সেক্ষেত্রে এই 25 মাইনাস 18 তাহলে হচ্ছে 7। এই 7 হচ্ছে F1 এর মান, 7 হচ্ছে F1 এর মান। এখানে তোমরা দেখতে পাচ্ছ F1 এর মান হচ্ছে 7। এখন যেহেতু সূত্রে F2 রয়েছে, F2 এর মান কি হবে, 25 থেকে 8 মাইনাস করতে হবে। তাহলে আমি এখান থেকে ব্যাক করতেছি, 25 মাইনাস 8 তাহলে হচ্ছে 17। 17 হচ্ছে তোমাদের F2 এর মান। আর এইচ এর মান হচ্ছে কি দেখো, 30 থেকে 35 যদি আমি গণনা করি, 30, 31, 32, 33, 34, 35, 6, তাহলে আমাদের এইচ হচ্ছে 6। সূত্র অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা মান এখানে আমরা বের করে নিলাম, প্রত্যেকটা মান কিন্তু আমরা বের করছি। আমি আবারও তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু প্রচুরকের সূত্র অনুযায়ী এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন এই সূত্র অনুযায়ী প্রত্যেকটা মান বের করছি কিভাবে দেখো, সংখ্যার সবচেয়ে বেশি সর্বাধিকবার বেশি যেটা আসছে বা সবচেয়ে বেশি যেটা রয়েছে দেখো 25। এই 25-এর এই যে 48, এটা হচ্ছে তোমাদের এল এর মান, এই যে সূত্রের এল এর মান। আর F1 এর মান হচ্ছে যে যেহেতু 25 হচ্ছে সর্বাধিকবার বেশি বা সবচেয়ে বড়, এই 25 থেকে 18 মাইনাস করলে হচ্ছে 7, এটা হচ্ছে F1 এর মান। এবং 25 থেকে 8 মাইনাস করলে 17, 17 আমি এখানে দিয়ে দিলাম। আর এইচ হচ্ছে তোমাদের প্রত্যেকটা সংখ্যা থেকে 30 থেকে 35 গণনা করলে হচ্ছে 6 করে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এইচ হচ্ছে 6। এখন সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা মান এখন লিখে নেব। দেখো এল 48 আমি এখানে লিখে দিলাম, প্লাস F1 মান হচ্ছে 7 দিলাম, ডিভাইডেড F1 এর মান 7 দিলাম, প্লাস F2 এর মান হচ্ছে 17 দিলাম, গুণন এখানে 6 দিয়ে দিলাম। আমি দেখো করতেছি 48 প্লাস
সাত, 7 আর 17 যোগ করতে হচ্ছে 24, তাহলে 24 দিয়ে দিলাম ইন্টু 6। আমি এখন কি করব দেখো, আমি তোমাদের আরো সহজভাবে বুঝে দেই। এখানে তোমরা কিভাবে করবা, তাহলে 6 আর 7 আমরা যদি এখন গুণ করি, 7 গুণন 6 তাহলে হচ্ছে 42। আমরা এখন কি করব, 48 প্লাস আমরা উপরে দেব 42, 6 আর 42, নিচে হচ্ছে 24 দিলাম। এখন 42-এর সঙ্গে আমরা এখন কি করব, ভাগ করব 24, তাহলে হচ্ছে 1.75। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1.75। যাই হোক, 48 প্লাস 1 পয়েন্ট, তাহলে আমরা এখন সমান সমান পাচ্ছি কত, তাহলে 49.75, 49.75, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে প্রসারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি এখানে প্রসারক সূত্র অনুযায়ী আমি বুঝে দিই। এল এর মানটা আমরা বের করে নিলাম এবং সূত্র অনুযায়ী প্রত্যেকটা মান কিন্তু আমরা বের করে নিয়েছি। এখন এল এর মান আমরা বের করছি 48, দিয়ে দিলাম 48, এরপর প্লাস সূত্র অনুযায়ী যে প্লাস দিয়ে দিলাম। এরপর f1 এর মান আমরা বের করছি কত, 7 আমরা এখানে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এখানে এফ সূত্রে f1 এর মান 7 প্লাস 17 হচ্ছে, আমরা কিভাবে বের করলাম, 17 হচ্ছে 25 থেকে 8 মাইনাস করে আমরা 17 পেয়েছি। 48, 7 আর 6 যোগ করলে হলো 42, দিয়ে দিলাম, নিচে 24, 24 আর 42 আর 24কে ভাগ করে পেলাম আমরা 1.75, এবং 48 1.75 যোগ করে হচ্ছে 49.75। এটা হচ্ছে তোমাদের মান। এ হচ্ছে তোমাদের এভাবে কিন্তু প্রচারকটা নির্ণয় করতে হবে। যদি তারপরে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। যেহেতু তোমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়, মধ্য কিভাবে নির্ণয় করতে হয়, প্রসারক কিভাবে নির্ণয় করতে হয়, একই সঙ্গে তোমাদের বহুভুজ, অজীব রেখা এগুলো কিভাবে অঙ্কন করতে হয় পর্যায়ক্রমে ভিডিও দেওয়া হবে, এবং অলরেডি মধ্যক এবং প্রসারক কিভাবে নির্ণয় করতে হয় ভিডিওগুলো আপলোড করা হয়েছে, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে দেখো, এটা হচ্ছে উদ্দীপক, এই উদ্দীপক থেকে আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখন দেখো কিভাবে গড় নির্ণয় করার যে নিয়ম সেটা অবশ্যই তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে টোটালি তোমরা বুঝতে পারবে। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য প্রথম আমাদের কি করতে হবে, শ্রেণী ব্যাপ্তি লিখতে হবে। তো আমি এখানে শ্রেণী ব্যাপ্তি লিখতেছি, শ্রেণী ব্যাপ্তি। তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি প্রথমে লিখলাম শ্রেণী ব্যাপ্তি, এরপর লিখবো এখানে মধ্যমান, মধ্যমান, মধ্যমান বা মধ্য বিন্দু, এটা হচ্ছে তোমাদের xi। এরপর তোমাদের লিখতে হবে গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে তোমাদের fi। এরপর তোমাদের দিতে হবে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এরপর তোমাদের fi ui। তো আমরা যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি, দেখো প্রথমে তোমাদের দিতে হবে শ্রেণী ব্যাপ্তি, মধ্যবিন্দু, এরপর গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi ui। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে প্রথম হেডলাইন, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন আমাদের কি করতে হবে, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি কি দেখো, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে এই যে নম্বরগুলো দেওয়া রয়েছে, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি উদ্দীপকে দেওয়া থাকবে। এটা এখন তোমাদের এই সিরিয়াল অনুযায়ী তুলতে হবে। তো আমি এখানে তুলতেছি, দেখো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো এখানে তুলে নিলাম, আমাদের যে উদ্দীপক রয়েছে উদ্দীপক থেকে কিন্তু আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো তুলে নিলাম। এরপর মধ্যমান, মধ্যমানটা আমরা বের করতেছি। তারপর শিক্ষার্থী যে গণসংখ্যা সেটা আমরা এখন তুলে নেব। প্রথমে রয়েছে 4, 10, এরপর রয়েছে 18, 23, 13, 9, 3। আমরা কিন্তু গণসংখ্যাটা এখানে তুলে নিলাম। আমাদের কিন্তু উদ্দীপকের কাজ এখন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদের মধ্যবিন্দু বের করতে হবে, ধাপ বিস্তৃতি বের করতে হবে, fi ui, এটা আমাদের এখন বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করবো দেখো, তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, যেহেতু আমাদের 31 থেকে 40 10 করে বৃদ্ধি পাচ্ছে, মাথায় রাখো
আমাদের 31, আমি যদি তোমাদের একটু হিসাব করে দেখাই, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ টোটাল আমাদের কিন্তু 10 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখন দেখব যে প্রথমে রয়েছে 31 এবং 40। আমরা এখন প্রথমে দেব 31 প্লাস 40, তাহলে হচ্ছে 71। 71কে আমরা 2 দিয়ে এখন ভাগ করব, তাহলে হচ্ছে 35.5। তাহলে এখানে আমরা দেব 35.5। এখন যেহেতু আমার প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের 5 করে বৃদ্ধি পাচ্ছে, আমি যদি আবারও দেখাই 41 প্লাস 50 ভাগ 2, তাহলে হচ্ছে 45.5। 45.5 এভাবে এখন তোমাদের প্রত্যেকটা সংখ্যা তোমরা চাইলে যোগ করতে পারো। তাহলে এখানে 51 রয়েছে, 51 প্লাস 60 ভাগ 2, 55.5। আবার তোমরা যদি করো, আমি প্রত্যেকটা করে দিই, দেখো 61 প্লাস 70 ইকুয়াল ভাগ 2, তাহলে হচ্ছে 65.5। 65.5। আবার দেখো 71 প্লাস 80 ভাগ 2, তাহলে হচ্ছে 75.5। 75.5। এরপর দেখো 81 প্লাস 90, 81 প্লাস 90 ভাগ 2, তাহলে হচ্ছে 85.5। 85.5। এরপর আছে 91 প্লাস 100, এরপর এখানে ভাগ 2, তাহলে হচ্ছে 95.5। তো মধ্যক বিন্দু কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। মধ্যক বিন্দু বের করার নিয়ম হচ্ছে যে এই যে দূরের সংখ্যা রয়েছে যোগ করতে হবে, ভাগ দিয়ে 2 দিতে হবে, তাহলে কিন্তু মধ্যক বিন্দুটা বের আসবে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার যেটা পদ্ধতি বা যেটা নিয়ম সেটা তোমাদের দেখতে হবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় রয়েছে বা সর্বাধিক বেশি কোথায় রয়েছে। দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কোথায়, দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 4, ছোট রয়েছে 4 থেকে বড় 10 আছে, 10-এর বড় আছে 18, 18 বড় আছে 23, 23-এ বড় আর কিছু আছে নাই, 23 এই বরাবর তোমাদের এখানে একটা শূন্য নিতে হবে। এই বরাবর তোমাদের একটা শূন্য নিতে হবে। শূন্য নেওয়ার পর উপরের দিকে মাইনাস হবে, নিচের দিকে প্লাস হবে। দেখো উপরে মাইনাস হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 3, আর নিচে 1 2 3। বিষয়টা বুঝতে পেরেছো? ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়, দেখো তোমাদের দেখতে হবে গণসংখ্যা সর্বাধিক বেশি কোথায় রয়েছে, বেশি হচ্ছে 23। 23 বরাবর তোমাদের একটা শূন্য নিতে হবে। শূন্য নেওয়ার পর শূন্যর উপর দিকে যেগুলো যাবে সেটা হচ্ছে তোমাদের মাইনাস, এবং নিচে যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্লাস। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করার নিয়ম। এখন কি করতে হবে, দেখো এই 3 আর 4-এ তোমাদের এখন গুণ করতে হবে। এই যে এফ আই ইউআইটা তোমরা এখন কিভাবে বের করবে, দেখো এই এফ আই ইউআইটা কিভাবে বের করতে হবে, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা তোমাদের গুণ করতে হবে। কিভাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। 4 4 গুণন 3, তাহলে হচ্ছে 12। এই যেহেতু মাইনাস রয়েছে সেক্ষেত্রে মাইনাস 12। তাহলে 10 দুগুণ 20 মাইনাস 20, 18 কে 18 মাইনাস 18 মাইনাস 18, শূন্য রয়েছে শূন্য বসবে। এখন 13 কে 13, 9 দুগুণ 18 এবং 3 ত্রিকে 9। তাহলে এখানে তোমরা দেখলে যে ধাপ বিচ্যুতি আমি কিভাবে বের করলাম এবং এফ আই ইউআইটা আমি কিভাবে বের করলাম সেটা কিন্তু তোমরা এখানে পরিষ্কারভাবে জানতে পারলে। আমি তোমাদের আবারও দেখাই, ধাপ বিচ্যুতি বের করতে হবে কিভাবে, গণসংখ্যার সর্বাধিক বেশি যেটা রয়েছে সে বরাবর তোমাদের শূন্য নিতে হবে। শূন্যর উপর দিকে যেগুলো যাবে সেগুলো সব মাইনাস, নিচের দিকে যেগুলো সব প্লাস। এখন ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা তোমাদের গুণ করতে হবে। 3 4 12 মাইনাস 12, 10 দুগুণ 20 মাইনাস 20, 18 কে 18 মাইনাস 18। এখন দেখো এখন তোমাদের কি করতে হবে, এই যে গণসংখ্যা আমি কিন্তু ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে গণসংখ্যা সবসময় এন দ্বারা বের করতে হয়, এন দ্বারা বোঝানো হয় এন। এখন গণসংখ্যাগুলো তোমাদের প্রত্যেকটা যোগ করতে হবে। আমি এখানে প্রত্যেকটা গণসংখ্যা যোগ করে নিচ্ছি। দেখো 4, প্রথমে 4 প্লাস 10 প্লাস 18 প্লাস 23 প্লাস 13 প্লাস 9 প্লাস 3, 3। এরপর হচ্ছে 80, মানে
তোমাদের গণসংখ্যা হচ্ছে 80, 80টা আমি এখানে বের করে নিলাম। এরপর এই যে এফআই ইউআইটা, এটা এখন তোমরা কিভাবে বের করবে দেখো, এফআই ইউআই এটা এখন তোমাদের কিভাবে বের করতে হবে দেখো, এখানে এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এফআই ইউআইটা তোমরা কিভাবে বের করবে দেখো, এই উপরে যে সংখ্যাগুলো রয়েছে, উপরের সংখ্যাগুলো তোমরা এখন যোগ করে নাও। প্রথমে রয়েছে 12, এরপর রয়েছে +20, এরপর রয়েছে +18, তাহলে হচ্ছে এখানে 50, 50 হচ্ছে -50। এখন -50 যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে এখন নিচের সংখ্যাগুলো যোগ করি, 13 +18 +9, তাহলে হচ্ছে 40। 40কে আমরা এখন মাইনাস দিয়ে উপরে আমাদের কত পেলাম, 50, 50 এখন বিয়োগ করে দেব 50, তাহলে হচ্ছে -10, তাহলে এখানে -10 আমাদের কিন্তু এফআইওয়াই, এটা কিন্তু আমাদের -10 কিন্তু আমরা এখানে পেলাম। আমি এখানে ভালো করে এই সাইডে লিখে নেই, -10, -10 কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন বিষয়টা হচ্ছে যে গড়ের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু এখন তোমাদের দিতে হবে। গড়ের সূত্রটা দেখো, গড় এ প্লাস এফআই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ, এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন তোমাদের কি করতে হবে দেখো, এখন এই যে এটা এখন তোমাদের বের করতে হবে, এর মানটা এখন তোমাদের বের করতে হবে। প্রথম অবস্থায় আমি তোমাদের একটু সাইডটা একটু হিসাব করে দিই, তোমাদের বুঝতে সহজ হবে। এটা আমি এখানে লিখে নিলাম। এরপর যে তোমাদের যেটা রয়েছে এফআই ইউআই, এরপর রয়েছে এন, এরপর রয়েছে তোমাদের এন রয়েছে, এরপর রয়েছে এইচ। তাহলে আমরা যদি প্রত্যেকটা মান, যদি এর মানটা আমি বের করতেছি, তারপরে এফআই ইউ এর মান বের করলাম আমি কত, -10, তাহলে আমি এখানে -10 দিয়ে দিলাম। এরপর এই যে এন এর মান আমার কত রয়েছে, 80 রয়েছে, 80টা আমি এখানে দিয়ে দিলাম। এইচ এর মান হচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যা থেকে বৃদ্ধি পেয়েছে কত, 10 করে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এটা হচ্ছে 10। আর এর মানটা কিভাবে বের করতে হবে দেখো, এর মান বের করার জন্য তোমার যে কাজটি করতে হবে, গণসংখ্যার সবচেয়ে বেশি কোনটা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ গণসংখ্যার সবচেয়ে বেশি কোথায় রয়েছে, 23 কিন্তু সবচেয়ে বেশি বা সর্বাধিক বা বেশি রয়েছে। সেক্ষেত্রে এই যে দেখো, এটাই হচ্ছে তোমাদের এ। তোমরা কিন্তু খাতায় লিখবা না, এটা এটা কিন্তু তোমরা লিখবে না, তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি দিলাম, এটাই হচ্ছে এ। তাহলে আমরা এখন এর মান কত পাচ্ছি, 65.5, এটা হচ্ছে আমাদের এর মান। এখন দেখো এর মানটা প্রথমে কত রয়েছে, 65.5 প্লাস এফআই ইউ এর মান কত রয়েছে, -10 ডিভাইডেড এন এর মান কত রয়েছে, এন এর মান রয়েছে 80 গুণন এইচ এর মান হচ্ছে 10। তাহলে দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, 65.5 প্লাস দেখো 10 গুণ 10, তাহলে হচ্ছে 100। আমি যদি এখানে 100 দেই, নিচে 80, 65.5 প্লাস এই 100কে দেখো, এই 100কে যদি আমি এখন টোটাল 80 দিয়ে ভাগ করি, কত আসতেছে, তো যেহেতু এখানে -10 রয়েছে, -10 আর এই 10 এর যোগ, -10 আর এই 10 গুণ করলে হচ্ছে 100, -100 আমি এখানে দিয়ে দিলাম। এখন -100কে এই যে 100 ভাগ 80 দিলাম, তাহলে হচ্ছে তোমরা এখানে দেখছো 1.25। যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আমি কি করবো, এখন প্লাস মাইনাসে যেহেতু মাইনাস হয়ে যায়, 65.5 মাইনাস এখানে বের হচ্ছে আমাদের 1.5, তাহলে আমাদের উত্তর হচ্ছে, তাহলে এখন যদি 65, এখন দেখো 65 এখানে 65.5 মাইনাস 1.25, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তর আমাদের বের হচ্ছে কত, 64 পয়েন্ট, এখানে দেখো 64.25, এটা হচ্ছে তোমাদের সংযোজিত গড় নির্ণয়ের উত্তর বের হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের আবার একটু পরিষ্কার করে দেখো, এই 65 মানটা আমরা কোথায় বের করলাম, এখানে আমাদের গণসংখ্যা সর্বাধিক বা বেশি যেটা রয়েছে, এটা হচ্ছে এর মান, এর মানটা আমরা দিয়ে দিলাম। যেহেতু এফআইউ এর মান আমরা পেয়েছি কত, -10 দিয়ে দিলাম, এবং এইচ এর মান 10 দিয়ে দিলাম, এবং নিচে এন এর মানটা দিয়ে দিলাম। 65
যেহেতু এই 10 এবং এই 10 আমরা গুণ করলাম, তাহলে 10 হচ্ছে 100, মাইনাস 100 দিলাম। যেহেতু আমাদের n এর মান আছে 80, 80 দিয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু 100 এবং 80 ভাগ করলে হচ্ছে আমাদের 1.25 বের হচ্ছে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে এই যে মাইনাস দিয়ে দিলাম। আমি এই জায়গাটা তোমাদের আবারও একটু পরিষ্কার করে দিয়ে দেখো, 100কে আমরা 80 দ্বারা ভাগ করলাম, ভাগ করে পেলাম কত? 1.5। এখন যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। এই যে প্লাস, এই যে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস দেওয়ার পর 65.5। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল বিষয়গুলো। এই যে 65.5কে আমরা 1.5 দিয়ে যদি মাইনাস করি, সেক্ষেত্রে 64.50 কিন্তু আমাদের উত্তর। তো এভাবে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে পরিসংখ্যানের তোমাদের কিন্তু বহুভুজ আসবে বা বহুভুজ চিত্র অঙ্কন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে বহুভুজের চিত্র তোমরা কিভাবে অঙ্কন করবে, একই সঙ্গে বহুভুজের গণিত তোমরা কিভাবে করবে, সেটা কিন্তু তোমরা জানতে পারবো। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বহুভুজের যে চিত্র অঙ্কনের গণিত এবং চিত্র কিভাবে অঙ্কন করতে হয়, টোটাল বিষয়গুলো তোমরা জানতে পারবে। ইতিপূর্বে আমরা কিন্তু মধ্যক, প্রসারক এবং গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ফার্স্ট অফ অল তোমাদের বলি যে বহুভুজ চিত্র অঙ্কন করার জন্য তোমাদের কিন্তু 3টা স্টেপ প্রয়োজন। একটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এখানে তোমাদের দিতে হবে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে যে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তিটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু। এরপর তোমাদের রয়েছে গণসংখ্যা, আমরা এখানে গণসংখ্যা দিয়ে দিলাম। গণসংখ্যা দিয়ে দিলাম। এখন আমাদের শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা উপরে উদ্দীপক থেকে কিন্তু আমাদের তুলতে হবে। আমি এখন তুলে নিচ্ছি, দেখো, 45 প্লাস 45 বাই 49, 50 বাই 54, 55 বাই 59, 60 বাই 64, 65 বাই 69, 70 বাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ 74। এখানে আমি শ্রেণী ব্যাপ্তিগুলো তুলে নিলাম। এরপর এখানে গণসংখ্যাগুলো তুলে নেবো। দেখো, 1, 3, 12, 22, 7, 5। তো এখানে তোমরা দেখলে যে আমি উদ্দীপক থেকে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যাটা কিন্তু আমি তুলে নিলাম। এরপরে কিন্তু এখানে তোমাদের মধ্যবিন্দুটা বের করতে হবে। মধ্যবিন্দু বের করতে হয় কিভাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে তোমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, দেখো, ক্যালকুলেটর বের করতে হবে 45 যোগ 49, 94 বের হচ্ছে, 94কে 2 তে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 47। তাহলে এখানে আমাদের 47 দিতে হবে। এরপর দেখো 50, আমি এই সাইডে দেখাই, 50 প্লাস 54, 104 ভাগ 2, তাহলে হচ্ছে 52। আমরা এখানে 52 দিয়ে দেব। এরপর রয়েছে 55 প্লাস 59 ভাগ 2, 57। আমি এখানে 57 দিয়ে দেব। এরপর রয়েছে 60, 64, 60 দিলাম যোগ 64, 124কে আমরা 2 দিয়ে এখন ভাগ করবো, তাহলে হচ্ছে 62। এভাবে তোমাদের প্রত্যেকটা বের করে নিতে হবে। দুটোর সঙ্গে যোগ করতে হবে, করার পর 2 তে ভাগ দিতে হবে। 65 প্লাস 69 ভাগ 2, 67। এরপর 70 প্লাস 74 ভাগ 2, 72। তাহলে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, আমরা কিন্তু মধ্যবিন্দুটা বের করে নিলাম। মধ্যবিন্দু বের করে নেওয়ার পর এখানে তোমাদের লিখতে হবে, আমি জাস্ট শর্টকাটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিবা। এখানে তোমাদের লিখতে হবে, দেখো, এক্স ও ওয়াই বরাবর ছক কাগজে কাগজে ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সারণীর উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। এতটুকু বাংলা তোমরা লিখে নিবা। এখন আমাদের কি করতে হবে, এই যে গ্রাফ পেপার তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফ পেপারটা এখন আমাদের এইভাবে লম্বা বরাবর ধরতে হবে, এখন চাইলে তোমরা এইভাবে ধরতে পারো। তোমাদের দেখতে হবে মধ্যবিন্দু কত রয়েছে এবং গণসংখ্যা কত রয়েছে, সেক্ষেত্রে আমরা লম্বা বরাবর ধরলাম। এবং অবশ্যই শিক্ষকের কাছ থেকে তোমাদের কিন্তু এই গ্রাফ পেপারে সাইন করে নিতে হবে। সাইন যদি না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর এই গ্রাফ পেপারটা কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র থেকে দিবে, এটা তোমাদের বাইরে থেকে নিয়ে যেতে হবে না। পরীক্ষার্থীদের যে নীতিমালা প্রকাশ করা হয়েছে সেই নীতিমালাতে বলা হয়েছে যে গ্রাফ কাগজ এটা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে তোমাদের দিবে। এখন আমরা এটা অনুযায়ী আমরা এখন চিত্রটা অঙ্কন করব। তো আমরা প্রথম অবস্থায় আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রেণী ব্যাপ্তি 5, 10, 15, 20, 25, 30, আমরা কিন্তু 25 পর্যন্ত ধরবো এখানে গণসংখ্যা। যেহেতু সর্বোচ্চ আমি তোমাদের যেটা বলবো, এই গ্রাফ পাওয়ারটা আঁকবো কিভাবে দেখো। এখানে তোমাদের একটা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘর রয়েছে। তো আমরা যে কোনো একটা লাল ঘর ধরবো, এখান থেকে যে কোনো একটা লাল ঘর ধরবো, ধরে আমরা এখান থেকে সুন্দরভাবে এঁকে দেব। আমরা কিন্তু সুন্দরভাবে এঁকে দিলাম। এরপর আমরা এখান থেকেও কিন্তু আমরা একটা টান দিয়ে নেব, আমাদের মতো করে একটা টান আমরা এখান থেকে দিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা টান দিয়ে নিলাম, যদি প্রয়োজন হয় আমরা আরো দেব, সমস্যা নেই। এখন আমাদের করণীয়টা কি, এই যে উপর সাইড যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের গণসংখ্যা। তোমরা সাইডে এভাবে গণসংখ্যা লিখে নিবা, গণসংখ্যা। আর নিচেরটা হচ্ছে মধ্যবিন্দু। আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, আমরা নিয়ে নিলাম। এরপর গণসংখ্যা আমরা 5 করে বৃদ্ধি করব। এখানে দেখো এক একটা করে 5 রয়েছে, 5, 10, 15, 20, 25, এভাবে আমরা নিয়ে নিলাম। এখন তোমাদের দেখতে হবে যে মধ্যবিন্দু যেটা রয়েছে, মধ্যবিন্দু তোমাদের এখন লিখতে হবে। মধ্যবিন্দু কিভাবে লিখতে হয় দেখো, এখন আমি তোমাদের দেখাই মধ্যবিন্দু। এখানে তোমাদের মধ্যবিন্দু যেগুলো রয়েছে সেগুলো প্রথম অবস্থায় তোমাদের লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। এখানে যে এই ঘরটা রয়েছে এই ঘরটা আমরা বাদ দেব, আমরা এখান থেকে লিখব। তাহলে প্রথমে রয়েছে 47, আমি এখানে 47 দিয়ে দিলাম। এরপর রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 52, এখানে আমি 52 দিলাম। এরপর রয়েছে 57, এখানে আমি 57 দিলাম। এরপর রয়েছে 62, এখানে আমি 62 দিলাম। এরপর রয়েছে 67, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর 67 রয়েছে, এখানে আমি 67 দিলাম। এরপর হচ্ছে 72, এখানে আমি 72 দিয়ে দেবো, এই 72 দিয়ে দিলাম। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু আমরা কাটা চিহ্ন ভাঙা চিহ্নতে ভেঙে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মধ্যবিন্দু কিন্তু আমরা এখানে লিখে নিলাম, কিন্তু এখানে একটা ঘর বাদ রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখন এটা তোমাদের কিভাবে লিখতে হবে দেখো, 52 থেকে যদি 47 থেকে যদি আমরা 52 গণাই, 47, 48, 49, 50, 51, 52, 6 করে যাচ্ছে। তাহলে
নিচের এখান থেকে 6 যোগ করলে 47 কত নম্বর হলে 47 হবে সেটা আমাদের এখন যোগ করতে হবে। তাহলে আমরা এখন গুনবো 47, 46, 45, 44, 41, 42। তাহলে এখানে আমাদের হবে, এই ঘরে হবে আমাদের 42। তো এখানে আমি 42 দিয়ে দিলাম। অর্থাৎ 52 থেকে 47 থেকে 52 হতে আমাদের লাগতেছে 6, 42 থেকে 47 হতে কত লাগতেছে 6, অর্থাৎ 47 থেকে আমরা 42টা বের করে নিলাম। তোমাদের এখানে আমি আবার বুঝে দেই, দেখো 47 থেকে 52 হতে কত লাগতেছে 6। এক্ষেত্রে 47-এর নিচে সর্বনিম্ন 6 কমে যত সংখ্যাটা বের হবে সেটা কিন্তু আমরা এখানে লিখে নিলাম। এখন দেখো, এখন তোমাদের কি করতে হবে, যেহেতু আমাদের মধ্যবিন্দু রয়েছে 47, 47 ঘরের গণসংখ্যা কত রয়েছে 1। তাহলে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বরাবর এখানে তোমাদের একটা 1-এর ফোঁটা দিতে হবে 1। এরপর হচ্ছে 52 ঘরে কত রয়েছে 3, তাহলে 1 2 3 এখানে 3 ঘরে একটা ফোঁটা দেব। এরপর হচ্ছে 57 ঘরে কত রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 57 ঘরে 12 রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 ঘরে একটা ফোঁটা দিয়ে দিলাম। এরপর 62 ঘর রয়েছে 22, দেখো এই 62 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই যে 22 ঘরে আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। এরপর দেখো 67 ঘর রয়েছে 7, আমরা এখানে 1 2 3 4 5 6 7 এই 7 দিয়ে দিলাম। এরপর রয়েছে দেখো 72 ঘরে 5 রয়েছে, আমি এখানে 72 ঘরে 5 দেবো। দেখো 1 2 3 4 5, এই যে 5 দিয়ে দিলাম। 1 2 3 4 5, এই 5 দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমাদের এখন এগুলো আগাতে হবে। এখান থেকে এখানে যাবে, আমরা 42 থেকে এখানে নিলাম, 42 থেকে 52 ঘরে নিব, 52 ঘর থেকে 57 ঘরে যেখানে রয়েছে এখানে নিলাম। এখন 57 ঘর থেকে 62 ঘরে নিয়ে যাব। এখন 62 থেকে 67 ঘরে নিয়ে আসবো, এখানে এখানে তোমরা সুন্দরভাবে নিয়ে আসবা। এখন 67 থেকে 72 ঘরে নিয়ে আসবো। এরপর 72 থেকে তোমাদের আরো 6 নিতে হবে। তাহলে যদি আমরা 72 থেকে আরো 6 নেই, সেক্ষেত্রে 72 73 74 75 76 77, এই ঘরে আমরা 77 এখন লিখে দেবো। 77 লিখে দিলাম। এই যে আমরা এখানে 72 ঘর শেষ করলাম এবং 77 ঘরে গেছে আমরা শেষ করে দিলাম। এই আমাদের কিন্তু বহুভুজটা অঙ্কন হয়ে গেল। আমি এখন তোমাদের আবার বুঝে দেই বহুভুজটা কিভাবে অঙ্কন করা হলো। এখানে দেখো প্রথম অবস্থায় যে উপরের লাইনটা রয়েছে এটা হচ্ছে তোমাদের গণসংখ্যা এবং নিচের লাইনটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দুর উপরে হবে ওয়াই এবং নিচে হবে ও এবং সাইড হবে এক্স। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের উদ্দীপক থেকে দেখো, উদ্দীপক থেকে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নিয়েছি। এরপর এই শ্রেণীর সংখ্যায় মধ্যমান এবং গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দুটোর সঙ্গে যোগ করে 2 ভাগ করলে আমাদের মধ্যবিন্দু বের হচ্ছে। এখন এই যে মধ্যবিন্দু, আমরা কিন্তু এখানে মধ্যবিন্দু প্রথমে রয়েছে 47, 47টা আমি এখানে লিখে নিয়েছি। 47-এর নিচে যদি আমরা আরো 6 বাদ দিই সেক্ষেত্রে আমরা 42 পাচ্ছি। তো 42টা আমরা এখানে লিখে নিলাম। এরপর এই যে গণসংখ্যা আমরা 5 ধরছি, প্রত্যেকটা ঘরে যেহেতু 5টা করে রয়েছে, 5 10 15 20 25 পর্যন্ত আমরা এখানে ধরছি। এখন 25 কেন ধরছে, এই যে গণসংখ্যা 25-এর উপর নেই, 25-এর উপর কিন্তু নেই, এক্ষেত্রে আমরা গণসংখ্যা 25 পর্যন্ত সর্বোচ্চ ধরছি। এখন যদি এখানে 30 থাকতো তাহলে কিন্তু আমরা 35 পর্যন্ত ধরতাম, যেহেতু এখানে 22 রয়েছে সেক্ষেত্রে আমরা 25-এর মধ্যে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে, এখানে ও থেকে এখানে প্রথম যে ঘরটা এটা ভাঙা ঘর, এই ঘরটা আমরা ভেঙে দিয়েছি এবং 42 থেকে আমরা দাগ দিয়েছি। 47-এর ঘরে আমাদের গণসংখ্যা রয়েছে 1, আমরা 1 দিয়ে দিলাম এবং 52 ঘরের গণসংখ্যা রয়েছে 3, আমরা এখানে 3 দিয়েছি এবং 57 ঘরের গণসংখ্যা রয়েছে 12, এই যে এখানে আমরা 12 দিয়েছি এবং 62 ঘরে 22, এই যে আমরা এখানে 22 দিয়েছি এবং 67 ঘরে 7 এখানে দিয়েছি এবং 72 ঘরে 5, এই যে 5 দিয়েছি এবং 72 থেকে আমরা আরো 6 যোগ করছি, করার পর হচ্ছে 77, 77 ঘরে আমরা কিন্তু, যেহেতু আমাদের এখানে 77 নেই, 77 আমরা কিন্তু বহুভুজটা শেষ করছি। তো এভাবে কিন্তু তোমাদের বহুভুজটা অঙ্কন করতে হবে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমার চ্যানেল সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের পরীক্ষার পরিসংখ্যানে কিন্তু অজীব রেখা অঙ্কন আসবে বা চিত্র আঁকতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে পরিসংখ্যান থেকে অজীব রেখা অঙ্কন তোমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বর উত্তরে আসবে। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে উদ্দীপক থেকে কিভাবে তোমরা অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়, কিভাবে গণিতটা করতে হয় সেটা কিন্তু তোমরা জানতে পারবে। ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্য, প্রসারক একই সঙ্গে
বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়গুলোতে ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো প্রথম অবস্থায় তোমাদের কি কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, অজীব রেখা অঙ্কন করার জন্য উদ্দীপকে কি কি দেওয়া রয়েছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে, একই সঙ্গে গণসংখ্যা দেওয়া রয়েছে। তো প্রথম অবস্থায় আমরা শ্রেণী ব্যাপ্তিটা এখানে লিখে নেব। শ্রেণী ব্যাপ্তি আমরা লিখে নিলাম। এরপর দেওয়া রয়েছে গণসংখ্যা, আমরা এখানে গণসংখ্যাটা লিখে নেব। এরপর যেহেতু আমাদের এটা অজীব রেখা অঙ্কন করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো, শ্রেণী ব্যাপ্তি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা এখানে তুলে নেব। 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। সরি, এখানে আরেকটা ঘর হবে, আমি আরেকটা ঘর বাদ দিয়ে ফেলেছি, আমি এখানে দিয়ে নিই। আমি এখানে ঘরটা দিয়ে নিই। এরপর হচ্ছে 70 থেকে 79। এরপর গণসংখ্যা দেওয়া রয়েছে 7 দিলাম। এরপর হচ্ছে 12, 18, 24, 9। এখন আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে কিভাবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে রয়েছে 7, এই 7টা আমরা এখানে দিয়ে নেব। এই 7 আর 12 যোগ করলে হচ্ছে, দেখো আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের দেখাই। 7 এবং 12, এই 7 এবং এই 12 যোগ করতে হবে। 7 যোগ 12 তাহলে হচ্ছে 19। আমি এখানে 19 দিয়ে দিলাম। এই 19 এবং 18 যোগ করতে হবে, প্লাস 18, 37। এখানে আমি 37 দিয়ে দিলাম। এই 37 সঙ্গে 24 যোগ করতে হবে, 24, 61 হচ্ছে, তো আমি এখানে 61 দিয়ে দিলাম। এই 61 সঙ্গে 9 যোগ করতে হবে, প্লাস 9, তাহলে হচ্ছে 70। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু আমরা বের করছি। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো গণসংখ্যা 7 রয়েছে, 7 আমি এখানে দিয়ে দিলাম। সরাসরি এটা সরাসরি হবে। 7-এর সঙ্গে এই 12 যোগ করতে হবে 19, 19-এর সঙ্গে 18 যোগ করলে হচ্ছে 37, 37-এর সঙ্গে 24 যোগ করলে হচ্ছে 61, 61-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 70। আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটা বের হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে লিখতে হবে চিত্রটা। আমাদের প্রথম অবস্থা অঙ্কন করে, আগে প্রথম অবস্থা আমরা চিত্রটাকে অঙ্কন করে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি লিখতে হবে। তো আমরা প্রথম অবস্থায় চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার জন্য আমরা সর্বোচ্চ আমরা এখানে দাগটা দিয়ে নেবো। আগে প্রথম অবস্থা আমরা দাগ নিয়ে নেব। আমরা প্রথম অবস্থায় 10, 20, 30, 40, 50, 60, 70 আমরা আমরা এখানে দাগ দিয়ে নিব। আমরা প্রথম অবস্থায় এখানে চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার জন্য আমরা এখানে প্রথম অবস্থায় দাগটা দিয়ে নিলাম। এরপর সাইড বরাবর যেটা রয়েছে আমরা এখানে সেটা দাগটা আমরা এখান থেকে দিয়ে নেব। আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করতে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে সাইডটা, এটা হচ্ছে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আর নিচে হচ্ছে তোমাদের শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা। শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা। যেহেতু আমরা অজীব রেখা অঙ্কন করতেছি, সেক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তির উপর সীমা, উচ্চ সীমা যেটা, এইটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা। এইটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা, এটা কিন্তু আমাদের লিখতে হবে এখন। তো প্রথম অবস্থায় আমরা এই ঘরটাকে 10 10 করে ধরবো। এই যে এখানে প্রথম অবস্থায় আমি তোমাদের বলে দেই, এটা হচ্ছে ওয়াই, তোমাদের এটা ওয়াই, আর এটা হচ্ছে এক্স। দেখো আমরা প্রত্যেকটা ঘর 10 করে ধরবো। 10, 20, 30, 40, 50, 60, 70। আমরা কিন্তু 10 10 করে ধরলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে 5 করে ধরতে পারো, সেটা তোমাদের নিজস্ব বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে, দেখো এখন তোমাদের এখানে আমি 70 কেন ধরলাম, এটা হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কেন 70 ধরলাম। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ 70, এখন 70-এর মধ্যে রাখতে হবে। এখন তুমি 5 করে ধরো অথবা 10 করে ধরো, যেটা ধরবা সমস্যা নেই। যেহেতু 70-এর মধ্যে আমাদের সর্বোচ্চ ক্রমিক সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 70 রয়েছে, 70-এর মধ্যে তোমাদের রাখতে হবে। এরপর উচ্চ সীমাগুলো কিভাবে লিখতে হবে, দেখো
এই প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরটা আমাদের ভাঙা ঘর, এটা আমরা কেটে দিলাম। এরপর এই যে 54 আমি এখানে 54 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 59 59 দিয়ে দিলাম। এরপর 64 64 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 69 69 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 79 আমি এখানে 79 দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে দেখো, 54 ঘরে কত রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা দেখো। 54 ঘর, এই যে 54, এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা, যেহেতু উচ্চসীমা 54 ঘরে প্রথমে রয়েছে 7, আমরা এখান থেকে 7 গণবো। দেখো 1 2 3 4 5 6 7, এই 7 করে আমরা এটা ফোড়া দিয়ে দিলাম। এরপর 59, এই যে 59 ঘরে 12 ঘরে ক্রমযোজিত গণসংখ্যা কত রয়েছে 19, আমাদের এখানে 19 দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই যে 19 ঘরে আমি একটা ফোঁটা দিয়ে দিলাম। এরপর রয়েছে দেখো কত 64 কত রয়েছে 37 রয়েছে, আমাদের এখন 37 গণাতে হবে। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37, এই যে 37 আমি এখানে দিয়ে দিলাম। এরপর রয়েছে দেখো 69 ঘরে কত রয়েছে 61, তাহলে এই যে 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61, এই যে 61 আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 79 ঘরে কত রয়েছে 70 রয়েছে, তাহলে এখানে যদি 61 হয় 61 হয় তাহলে এখানে 62 63 64 65 66 67 68 69 70, এই যে 70 ঘরে আমি এখানে ফোঁটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে এখন, এই যে আমরা যে ভাঙা ঘরটা ভেঙে দিলাম এখান থেকে আমরা এখানে একটা দাগ দেব, এখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দাগ দেব, এখান থেকে এখানে একটা দাগ দেব, এখান থেকে আমরা এখানে একটা দাগ দেব, এখান থেকে আমরা এখানে একটা দাগ দেব। এই যে এটা হচ্ছে অজীব অঙ্কন, তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে অজীব অঙ্কন, এভাবে কিন্তু অঙ্কনটা করতে হয়। আমি তোমাদের আবারও এখানে বুঝিয়ে দেই। দেখো তোমাদের এই সাইডে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এবং এই সাইডে হচ্ছে শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা। শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা কোনটা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা হচ্ছে 54 69 64 79 69 79, এটা হচ্ছে তোমাদের শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো 54 69 59 64 69 79, আমরা উচ্চসীমাটা লিখে নিয়েছি। যেহেতু আমাদের এই যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের সর্বোচ্চ 70 রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে 10 10 করে ধরছি। এই যে এখানে তোমরা 10 20 30 40 50 60 70, যেহেতু সর্বোচ্চ 70 রয়েছে সেক্ষেত্রে 70 পর্যন্ত আমরা এখানে ধরছি এবং প্রথম ঘরটা কেটে দিয়েছি। তারপর এই 54 ঘরে আমাদের কত রয়েছে 7 রয়েছে, এই যে এখানে আমরা 7 নম্বর ফোঁটা দিয়েছি। এরপর 19 রয়েছে, এই যে 19 নম্বর ফোঁটা দিয়েছি এবং 37 রয়েছে 37 নম্বর ফোঁটা দিয়েছি এবং 61 রয়েছে 61 নম্বর ফোঁটা দিয়েছি যেখানে, এবং 70 রয়েছে 70 নম্বর ফোঁটা এখানে দিয়ে, এই যে এটা আমরা অজীব রেখা অঙ্কন করছি। এরপর তোমাদের কি লিখতে হবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্র অনুযায়ী তোমাদের কি লিখতে হবে, আমি চিত্রটা একটু উপরে রাখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি সাইডে তোমাদের চিত্রটা দেখাই একটু। এই যে তোমাদের চিত্র এবং চিত্র অনুযায়ী তোমাদের লিখতে অজীব অঙ্কন ছ কাগজে এক্স এর অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে শ্রেণী ব্যবধান উচ্চসীমা একক। এই যে শ্রেণী 5 ধরে কিন্তু উচ্চসীমা আমরা এখানে লিখেছি একক, উচ্চসীমা একক, এবং ওয়াই অক্ষ বরাবর ছ কাগজে এক ঘরে ক্রমযোজিত গণসংখ্যা 2 একক প্রদত্ত উপাত্তের গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করা হলো। এই যে এখানে যেহেতু আমরা সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা 10 পেয়েছি সেক্ষেত্রে 10 10 করে ধরছি। এই হচ্ছে তোমাদের অজীব রেখা অঙ্কন। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। অর্থাৎ পরিসংখ্যানের তোমাদের গ নম্বর সেন্সের প্রশ্ন উত্তরে আয়তলেখ অঙ্কন চিত্র কিন্তু আসতে পারে, সেটা তোমরা কিভাবে অঙ্কন করবে বা কিভাবে তোমরা লিখবে এবং এই যে উদ্দীপক থেকে তোমরা কিভাবে গণিতা করবে কিভাবে চিত্র অঙ্কন করবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অর্থাৎ এই ভিডিওটি দেখলে তোমরা পরিসংখ্যান থেকে তোমাদের যদি সেন্সের প্রশ্নে গ নম্বর প্রশ্নে যদি আয়তলেখ অঙ্কন আসে তাহলে অনায়াসে তোমরা এই ভিডিওটি দেখলে অনায়াসে কিন্তু তোমরা আয়ত অঙ্কনের গণিতটা এবং চিত্রটা কিন্তু তোমরা অঙ্কন করতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে এবং মধ্যক পুস্তক গড় এবং অজীব রেখা এবং বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো এখন বিষয়টা হচ্ছে যে প্রথম অবস্থায় তোমাদের দেখতে হবে যে এখানে কি কি রয়েছে, শ্রেণী ব্যাপ্তি রয়েছে এবং গণসংখ্যা রয়েছে, সেগুলো আমরা এখানে লিখে নেব। প্রথমে লিখে নেব শ্রেণী ব্যাপ্তি, এরপর লিখতে হবে গণসংখ্যা। আমি এখানে গণসংখ্যাটা লিখে নিলাম, গণসংখ্যা।
এখানে তোমাদের লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে এখানে তোমাদের অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখতে হবে। এখানে তোমাদের লিখতে হবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি। এখন দেখো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো এখানে তুলে নেব। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। উদ্দীপক থেকে আমরা লিখে নিলাম এবং গণসংখ্যাটা আমরা এখানে লিখে নেব 6, 8, 13, 10, 8, 5। জাস্ট আমরা কিন্তু গণসংখ্যাগুলো এখানে তুলে নিলাম। এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয়? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয় দেখো, এই যে এখানে 31 রয়েছে না, এখানে 31 রয়েছে, 31-এর সঙ্গে আমরা কি করব, 31-কে আমরা এই একটাকে আমরা অর্ধেক করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, 30.5 থেকে 40.5, এভাবে কিন্তু তোমাদের অবিচ্ছিন্ন বের করতে হবে। 31-কে আমরা কিভাবে ভাঙলাম এবং 40-কে আমরা কিভাবে লিখলাম সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখানে আছে 41, তাহলে হবে এখানে 40.5 থেকে 50.5। এখানে 51 রয়েছে, তাহলে 50.5 থেকে 60.5। এবং এখানে 61 রয়েছে, 60.5 থেকে 70.5। 71 রয়েছে, তাহলে 70.5 থেকে 80.5। এখানে 81 রয়েছে, তাহলে 80.5 থেকে 90.5। এভাবে কিন্তু তোমাদের অবিচ্ছিন্ন লিখতে হবে। অবিচ্ছিন্নটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম। এরপর নিশ্চয়ই তোমাদের কি লিখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এর পূর্বে আমরা আগে প্রথম অবস্থায় চিত্রটা অঙ্কন করব। চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয় সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে 31 আছে, 31টাকে প্রথমে 30 দিলাম, এরপর এই একটাকে 5, এখানে 5 অর্ধেক পার করে দিলাম। এভাবে কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো, এখন চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফ কাগজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন তোমাদের কি করতে হবে দেখো, আমি প্রথম অবস্থায় এদিকে একটা দাগ নিয়ে নিব, অর্থাৎ এই যে লাল দাগগুলো রয়েছে, লাল দাগগুলো বরাবর আমি স্কেল সমান ধরে আমি এখান থেকে একটা দাগ নিয়ে নেব। নেওয়ার পর এই সাইডে আমি একটা সুন্দর করে একটা দাগ নিয়ে নেব। এরপর এই বরাবর আমরা আরেকটা দাগ নিয়ে নেব। এখান থেকে আমরা আরেকটা দাগ নিয়ে নিলাম। এখন আমাদের লিখতে হবে, দাগগুলো দিলাম, উপরে হচ্ছে ওয়াই ও এক্স দিয়ে দিলাম। এখন তোমাদের কি করতে হবে দেখো, এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে, আমরা এখানে অবিচ্ছিন্ন যে শ্রেণীব্যাপ্তি সেগুলো কিন্তু আমরা এখানে লিখে নিব। তারপরে প্রথম অবস্থায় আমরা একটা ঘর এখানে ভেঙে দেবো, একটা ঘর ভেঙে দিতে হবে। দেওয়ার পর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লেখার নিয়মটা হচ্ছে, প্রথমে কিন্তু তোমাদের এখানে 30.5 দিতে হবে। তো আমি এখানে 30.5 দিয়ে দিলাম, 30.5 দিলাম। এরপর এখানে তোমাদের দিতে হবে 40.5, এরপর দিতে হবে 50.5, 60.5, এরপর হচ্ছে 70.5, 80.5, এরপর হচ্ছে 90.5, 90.5 দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এগুলো কিন্তু এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেখে গণসংখ্যা কত ঘরে রয়েছে সেটা কিন্তু আমাদের এখন দিতে হবে। কিভাবে দিতে হবে তোমরা একটু লক্ষ্য করো, দেখো, এই দেখো 40.5 থেকে ঘরে কত রয়েছে, 6 রয়েছে। তাহলে এই যে এখানে 40.5 এর এখানে আমরা 6 দেবো। 1 2 3 4 5 6, এই যে এখানে আমি 6 দিয়ে দিলাম। এরপর দেখো 50.5 এ কত কত রয়েছে, 8 রয়েছে। তাহলে এখন 1 2 3 4 5 6 7 8, 8 ঘরে আমি ফোঁটা দিয়ে দিলাম। তোমরা ভালো মতো করে এগুলো গুনে দিবা, এগুলো সুন্দরভাবে গুনে গুনে দিবা। এরপর দেখো 60.5 রয়েছে 13, আমি এখানে 60.5 রয়েছে 13, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 এখানে দিয়ে দিলাম। এরপর রয়েছে দেখো 70.5 রয়েছে 10, আমি এখানে 10 দেবো। 1 2
3 4 5 6 7 8 9 10, এখানে 10 দিয়ে দিলাম। এরপর দেখো 80.5 রয়েছে 8 রয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 এর ঘরে আমি পুরোটা দিয়ে দিলাম। এরপর এই যে 90 ঘরে রয়েছে 5, আমি এখানে 5 দেবো। দেখো 1 2 3 4 5, এই 5 আমি দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এগুলো কিন্তু অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করতে হবে দেখো, আমি সুন্দরভাবে এখান থেকে আমি প্রথম অবস্থায় দেবো। দেখো এখন এটা কিভাবে অঙ্কন করতে হবে বা কিভাবে আঁকতে হবে, দেখো প্রথম অবস্থায় এখানে যে ঘরে রয়েছে সেই ঘরটা আমি কি করব, এখান থেকে সুন্দরভাবে ভাঙা ঘর পর্যন্ত আমি কিন্তু এটা টান দিয়ে দেবো। এরপর এখান থেকে এই যে ঘর রয়েছে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত আমি প্রথম অবস্থায় এটা স্কেল দিয়ে টান দিয়ে দেবো। এরপর এখান থেকে দেখো এখান থেকে ওই ঘর পর্যন্ত আমি সুন্দরভাবে এটা টান দিয়ে দেবো। এরপর এখান থেকে এই ঘর পর্যন্ত আমি সুন্দরভাবে এটা টান দিয়ে নেব। এরপর এখান থেকে এটা আমি এখানে সুন্দরভাবে টান দিয়ে নেব। এরপর এখান থেকে কিন্তু আমি এটা সুন্দরভাবে টান দিয়ে নেব। নেওয়ার পর এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমাদের এখন এগুলো সুন্দরভাবে লিখতে হবে, সুন্দরভাবে টান দিতে হবে। দেখো এই টান দিচ্ছি আমি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে অঙ্কন করলাম। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু সুন্দরভাবে এখানে কি করলাম, এটা আয়তলেখা অঙ্কন কিন্তু আমি করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আরেকটি জিনিস ভুল হয়ে গেছে, এখানে তোমরা দিবা 5 5 5 10, তোমাদের দিতে হবে সর্বোচ্চ কত রয়েছে এখানে, সর্বোচ্চ আমরা এখানে সর্বোচ্চ দেব 20 পর্যন্ত দিল, 20 পর্যন্ত দেব। তোমরা সাইডে এটা লিখে নিবা, এটা আমার লিখতে মিস্টেক হয়ে গেছে, তোমরা এখানে লিখে নিবা। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আয়তটা আমি অঙ্কন করলাম, সেটা তোমরা এখানে দেখতে পেলে। তো এভাবে কিন্তু তোমাদের আয়ত অঙ্কন করতে হবে এবং নিচে তোমাদের কি লিখতে হবে সেটা আমি তোমাদের একটু দেখাই। এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখে আয়তলেখা অঙ্কন হলে চিত্রটি ছেদ চিহ্ন তোমরা এখানে দ্বারা ঘরগুলোকে বোঝানো হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এভাবেই কিন্তু তোমাদের কি করতে হবে, একটা আয়ত অঙ্কন করতে হবে। তো আয়ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম। তারপরে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন, কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।